হ্যাঁ, প্রিয় শিক্ষার্থী, আমরা এখন নবম অধ্যায়ের দ্বিতীয় ধাপ শুরু করছি। এখন আমি মালিকানা সত্ত্ব বিবরণীর একটা নমুনা ছক তুলে ধরব। খাড়াখাড়িভাবে করতে হয়। নমুনা ছকের প্রথমে থাকবে প্রতিষ্ঠানের নাম, দ্বিতীয়ত থাকবে মালিকানা সত্ত্ব বিবরণী, তৃতীয়ত থাকবে 31শে ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য প্রস্তুত। মালিকানা সত্ত্ব আমরা বিবরণের ঘরে এবং টাকার দুইটি ঘর লিখে করতে পারি। বিবরণের ঘরে লিখব প্রথমেই মালিকানা সত্ত্ব, এর নিচেই থাকবে মূলধনের পরিমাণ বা প্রারম্ভিক মূলধনের উদ্বৃত্ত যোগ অতিরিক্ত মূলধন যোগ নিট লাভ বাদ নিট ক্ষতি যোগ মূলধনের সুদ বাদ উত্তোলন বাদ আয়কর বাদ মালিক কর্তৃক পণ্য উত্তোলন বাদ উত্তোলনের সুদ ইত্যাদি। এখন পাওয়া যাবে মালিকানা সত্ত্বের সমাপনী উদ্বৃত্ত। এভাবেই মালিকানা সত্ত্ব বিবরণীর সমাপ্তি করা হয়। আর্থিক অবস্থার বিবরণী। ব্যবসায়ের আর্থিক অবস্থা জানার জন্য হিসাবকালের শেষ দিনে ব্যবসায়ের সকল সম্পদ ও দায় ও মূলধন নিয়ে যে বিবরণী তৈরি করা হয় তাকে আর্থিক অবস্থার বিবরণী বলে। নিম্নে আর্থিক অবস্থার বিবরণীর একটি নমুনা ছক আলোচনা করা হলো। প্রথমে থাকবে প্রতিষ্ঠানের নাম, দ্বিতীয় থাকবে আর্থিক অবস্থার বিবরণী, তৃতীয় থাকবে 31শে ডিসেম্বর সমাপ্তি বছরের জন্য প্রস্তুত। খাড়াখাড়িভাবে তিনটি টাকার কলাম থাকবে। সম্পদসমূহের নিচে থাকবে এক চলতি সম্পদসমূহ, যেমন নগদ টাকা, ব্যাংকে জমা, প্রাপ্য হিসাব বাদ নতুন সঞ্চিতি, প্রাপ্য বিল, প্রাপ্য আয়, অব্যবহৃত মণিহারি, অগ্রিম খরচসমূহ, সমাপনী মজুত পণ্য ইত্যাদি, অর্থাৎ মোট চলতি সম্পদ। দ্বিতীয়ত থাকবে বিনিয়োগসমূহ, তৃতীয়ত থাকবে অন্যান্য সম্পদসমূহ, চতুর্থতে থাকবে স্থায়ী সম্পদসমূহ, যেমন আসবাবপত্র বাদ পুঞ্জীভূত অবচয়, যন্ত্রপাতি বাদ পুঞ্জীভূত অবচয়, ভূমি ও দালান বাদ পুঞ্জীভূত অবচয় ইত্যাদি মোট স্থায়ী সম্পদ। এবং সকল চলতি সম্পদ, বিনিয়োগ, অন্যান্য সম্পদ এবং স্থায়ী সম্পদ মিলে হবে মোট সম্পদ। এর নিচে থাকবে শিরোনাম হিসাবে দায় ও মালিকানা সত্ত্ব। এর একে থাকবে স্বল্পমেয়াদী দায়সমূহ, যেমন প্রদেয় হিসাব বাদ সঞ্চিতি, প্রদেয় বিল, বকেয়া খরচসমূহ, ব্যাংক জমাতিরিক্ত ইত্যাদি চলতি দায়। এইগুলা যোগ করে মোট চলতি দায় পাওয়া যাবে। এর নিচেই থাকবে দীর্ঘমেয়াদী দায়, যেমন বন্ধকি ঋণ, অন্যান্য দীর্ঘমেয়াদী ঋণ ইত্যাদি। এর নিচেই থাকবে মালিকানা সত্ত্ব বিবরণী বা মূলধনের সমাপনী উদ্বৃত্ত। এভাবেই মোট দায় সৃষ্টি হবে, অর্থাৎ মোট সম্পদ এবং মোট দায় ও মালিকানা সত্ত্বের উদ্বৃত্ত সমান হবে। এভাবেই আর্থিক বিবরণীর সমাপ্ত হয়। এখন আমি গুরুত্বপূর্ণ কিছু নোট দিচ্ছি, অর্থাৎ সম্পদ ও দায়সমূহ সাধারণত তারল্যের অগ্রাধিকার পদ্ধতি অনুযায়ী সাজানো হয়। যেমন সম্পদ যত সহজে নগদ টাকায় রূপান্তর করা যায় সে সকল সম্পদ তত আগে, এবং যে সম্পদ স্থায়ী সেটা পরে দেখাতে হয়। অনুরূপভাবে যে সকল দায় তাড়াতাড়ি পরিশোধ করতে হবে সেটি প্রথমে দেখাতে হয়, এবং যে দায় দীর্ঘমেয়াদী সেটা পরে দেখাতে হয়। অর্থাৎ এই পদ্ধতিকে চলতি অগ্রাধিকার পদ্ধতি বলা হয়। আর একটি পদ্ধতি আছে স্থায়ী অগ্রাধিকার পদ্ধতি। এটি ঠিক বিপরীতভাবে করতে হয়, অর্থাৎ স্থায়ী সম্পদ আগে এবং চলতি সম্পদ পরে দেখাতে হয়। অনুরূপভাবে স্থায়ী বা দীর্ঘমেয়াদী দায় আগে দেখাতে হয়, এর চলতি দায়সমূহ পরে দেখাতে হয়। এখন আমি সম্পদ এবং দায়ের শ্রেণী বিভাগের প্রয়োজনীয়তা আলোচনা করব। কোন সম্পদ তাড়াতাড়ি নগদে রূপান্তর করা যাবে এবং কোন সম্পদ স্থায়ীভাবে ব্যবহার করা হবে তা জানা থাকলে বিভিন্ন শ্রেণীর সম্পদের ব্যবস্থাপনাও সহজ হবে। তেমনি কোন দায় তাড়াতাড়ি পরিশোধ করতে হবে এবং কোন দায় দেরিতে পরিশোধ করা হবে জানা থাকলে দুই শ্রেণীর দায়ের ব্যবস্থাপনাও
করা সহজ হবে। 1. চলতি সম্পদ। যে সকল সম্পদ 1 বছরের মধ্যে নগদ অর্থে রূপান্তরিত করা যায় তাকে চলতি সম্পদ বলা হয়। উদাহরণস্বরূপ নগদ টাকা, ব্যাংকে জমা, প্রাপ্য, দেনাদার, মজুত পণ্য ইত্যাদি। স্থায়ী সম্পদ। যে সকল সম্পদ ব্যবসায়ে দীর্ঘকাল ব্যবহৃত হয় তাকে স্থায়ী সম্পদ বলে। উদাহরণস্বরূপ ভূমি, দালান কোঠা, যন্ত্রপাতি, আসবাবপত্র ইত্যাদি। চলতি দায়। যে দায় 1 বছরের মধ্যে পরিশোধ করতে হয় তাকে চলতি দায় বা স্বল্পমেয়াদী দায় বলা হয়। উদাহরণস্বরূপ প্রদেয় হিসাব, পাওনাদার হিসাব, ব্যাংক জমাতিরিক্ত, বকেয়া খরচ ইত্যাদি। দীর্ঘমেয়াদী দায়। যে দায় দীর্ঘ সময়ের জন্য নেওয়া হয়েছে তাকে দীর্ঘমেয়াদী দায় বলা হয়। যেমন মেয়াদি ঋণ, মেয়াদি ব্যাংক ঋণ, বন্ধকি ঋণ ইত্যাদি। এখন আমি আর্থিক বিবরণী প্রণয়নে মূল্য সংযোজন কর নিয়ে বা ভ্যাট নিয়ে আলোচনা করব। ভ্যাটের আওতাভুক্ত কারবারকে পণ্য বা সেবা বিক্রয় মূল্যের সাথে সরকার কর্তৃক নির্ধারিত হারে ভ্যাট আদায় করে সরকারি কোষাগারে জমা দিতে হয়। সরকারি কোষাগারে ভ্যাট জমা দেওয়ার জন্য করদাতাকে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করে ভ্যাট চলতি হিসাব খুলতে হয়। আদায়কৃত ভ্যাট, জমাকৃত ভ্যাট এবং প্রদেয় ভ্যাটের বিস্তারিত তথ্য এ হিসাবের মধ্যে দেখাতে হয়। ব্যবসায়ীগণ পণ্য ক্রয়ের সময় ভ্যাট প্রদান করে এবং পণ্য বিক্রয়ের সময় কাস্টমারদের নিকট থেকে ভ্যাট আদায় করে। আদায়কৃত ভ্যাট থেকে প্রদত্ত ভ্যাট বাদ দিয়ে অবশিষ্ট ভ্যাট সরকারি কোষাগারে জমা করে। ক্রয়ের সময় অগ্রিম প্রদত্ত ভ্যাট সম্পদ হিসাবে এবং বিক্রয়ের সময় আদায়কৃত ভ্যাট দায় হিসাবে বিবেচিত হয়। উল্লেখ্য, অগ্রিম প্রদত্ত ভ্যাট কারবারের কোনো খরচ নয় এবং আদায়কৃত ভ্যাট কারবারের কোনো আয় নয়। কারবারের ব্যবহারের জন্য কোনো সম্পত্তি ক্রয় করা হলে ক্রয়কৃত সম্পদের উপর প্রদত্ত ভ্যাট সম্পদের মূল্যের অন্তর্ভুক্ত হবে, কারণ এক্ষেত্রে ব্যবসায়ী নিজেই ভ্যাটের চূড়ান্ত বহনকারী। এখন আমি ক্রয় এবং বিক্রয়ের অন্তর্ভুক্ত ভ্যাট নিয়ে আলোচনা করব। যদি ক্রয়ের সময় প্রদত্ত ভ্যাটকে ক্রয় হিসাবে ডেবিট এবং বিক্রয়ের সময় আদায়কৃত ভ্যাটকে বিক্রয় হিসাবে ক্রেডিট করে হিসাবভুক্ত করা হয়, এক্ষেত্রে ক্রয় হিসাবের অন্তর্ভুক্ত ভ্যাটকে ক্রয় থেকে বাদ এবং বিক্রয়ের সাথে অন্তর্ভুক্ত ভ্যাটকে বিক্রয় থেকে বাদ দিতে হবে। পরবর্তীতে ক্রয়ের সাথে প্রদত্ত ভ্যাটকে ভ্যাট চলতি হিসাবে ডেবিট ব্যালেন্সের সাথে যোগ করে এবং বিক্রয়ের সাথে আদায়কৃত ভ্যাট চলতি হিসাব থেকে বিয়োগ করে দেখাতে হবে। র্যামিলে যদি ভ্যাট চলতি হিসাবে ক্রেডিট ব্যালেন্স থাকে সেক্ষেত্রে বিক্রয়ের সাথে আদায়কৃত ভ্যাটকে ভ্যাট চলতি হিসাবের ক্রেডিট ব্যালেন্সের সাথে যোগ করতে হবে এবং ক্রয়ের সাথে প্রদত্ত ভ্যাটকে ভ্যাট চলতি হিসাবের ক্রেডিট ব্যালেন্স থেকে বিয়োগ করতে হবে। ক্রয় এবং বিক্রয়ের মধ্যে অন্তর্ভুক্ত ভ্যাট নির্ণয়ের ক্ষেত্রে প্রথমে নিট ক্রয় ও নিট বিক্রয় নির্ণয় করতে হবে। তারপর নিট ক্রয় এবং নিট বিক্রয়ের মধ্যে অন্তর্ভুক্ত ভ্যাটের পরিমাণ নির্ণয় করতে হবে। উদাহরণস্বরূপ নিট ক্রয় এবং নিট বিক্রয়ের মধ্যে 15% ভ্যাট অন্তর্ভুক্ত আছে। এখন আমি দুটি উদাহরণ নিয়ে আলোচনা করব। 1 নম্বর উদাহরণ, অর্থাৎ নিট ক্রয় ও ক্রয়ের মধ্যে অন্তর্ভুক্ত ভ্যাটের পরিমাণ নির্ণয় করো। আমি মনে করি ক্রয় 3 লক্ষ টাকা বাদ ক্রয় ফেরত 2,500 টাকা থাকবে 2,97,500 টাকা, বাদ ক্রয় বাটা 2,000 টাকা থাকবে 2,95,500 টাকা, যোগ অলিখিত ক্রয় 5,000 টাকা হবে 3,05,000 টাকা, বাদ বিনামূল্যে পণ্য বিতরণ 1,500 টাকা। এখন নিট ক্রয় বের হবে 2,99,000 টাকা। এখন ভ্যাট উপাদান হিসেবে আমরা 2,99,000কে 15 দিয়ে গুণ করব এবং 115 দ্বারা ভাগ করব। এখন আমাদের বের হলো 39,000 টাকা ক্রয় ভ্যাট। এটা হলো প্রদত্ত ভ্যাট। উদাহরণ 2, নিট বিক্রয় ও বিক্রয়ের মধ্যে অন্তর্ভুক্ত ভ্যাটের পরিমাণ নির্ণয় করো।
আমি মনে করি বিক্রয় 4,89,000 টাকা বাদ বিক্রয় বাটা 2,500 টাকা থাকবে 4,86,500 টাকা বাদ বিক্রয় ফেরত 5,000 টাকা থাকবে 4,81,500 টাকা যোগ অলিখিত বিক্রয় 10,000 টাকা হবে 4,91,500 টাকা বাদ বিক্রয় অথবা ফেরত পণ্য 1,500 টাকা নিট বিক্রয় হবে 4,90,000 টাকা। এখন ওই ক্রয় ব্যাটের মতোই আমরা একে 4,90,000কে 15 দ্বারা গুণন এবং 115 দ্বারা ভাগ করলেই আমরা ভ্যাট চলতি হিসাব পাবো 63,913 টাকা। এখন ভ্যাট চলতি হিসাব তৈরি করে ব্যালেন্স ক্রেডিট হলে দায় হিসাবে এবং ব্যালেন্স ডেবিট হলে সম্পদ পাশে দেখাতে হবে। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি বিক্রয় ভ্যাট অর্থাৎ প্রাপ্ত ভ্যাট 63,913 টাকা, ক্রয় ভ্যাট অর্থাৎ প্রদত্ত ভ্যাট 39,000 টাকা। এখন 24,000 টাকা হলো ক্রেডিট ব্যালেন্স। এখন এটা দায় হিসাবে চলতি দায় হিসাবে আর্থিক বিবরণীতে দায় পাশে দেখাতে হবে। কিন্তু শুধু রেয়া মিলে ভ্যাট চলতি হিসাব থাকলে ডেবিট ব্যালেন্স থাকলে সম্পদের ডেবিট পাশে, ক্রেডিট ব্যালেন্স থাকলে দায় পাশে দেখাতে হবে। সংক্ষেপে বিভিন্ন ধরনের সমন্বয়ের সমাধান আমি আলোচনা করব। হিসাবকাল শেষে কারবারের প্রকৃত ফলাফল ও আর্থিক অবস্থা নির্ণয় করার জন্য রেয়া মিলে অন্তর্ভুক্ত নয় এমন কিছু বিষয় অন্তর্ভুক্ত থাকে, যেমন ভুল সংশোধন, বকেয়া খরচ, অগ্রিম খরচ, কুঋণ, অবচয় ইত্যাদি বিষয়গুলো রেয়া মিলের দফাসমূহের সাথে যোগ বিয়োগ করার বা সরাসরি আর্থিক বিবরণীতে অন্তর্ভুক্ত করার প্রয়োজন হয়। সমন্বয় বিবেচনা করা ছাড়া আর্থিক বিবরণী তৈরি করা হলে আর্থিক বিবরণীর তৈরি করার উদ্দেশ্য চরমভাবে ব্যাহত হতে পারে। রেয়া মিলের বাইরের বিষয়গুলো আর্থিক বিবরণীতে অন্তর্ভুক্ত করার সময় একবার ডেবিট আর একবার ক্রেডিট করতে হবে। নিম্নে বিভিন্ন ধরনের সমন্বয়ের শিরোনাম উল্লেখ করা হলো: 1. মজুত সম্পর্কিত সমন্বয়, 2. বিক্রয় সম্পর্কিত সমন্বয়, 3. ক্রয় সম্পর্কিত সমন্বয়, 4. বকেয়া ও অগ্রিম সম্পর্কিত সমন্বয়, 5. অবচয় অবলোপন বিলম্বিত খরচ সম্পর্কিত সমন্বয়, 6. প্রত্যাখ্যাত চেক অনাদায় পাওনা আদায় সাধারণ খরচ সম্পর্কিত সমন্বয়, 7. বিবিধ ক্ষতি সম্পর্কিত সমন্বয়, 8. সম্পত্তি ক্রয় সংক্রান্ত এবং সংস্থাপন সংক্রান্ত সমন্বয়, 9. ব্যবস্থাপকের কমিশন সংক্রান্ত সমন্বয়, 10. বিনিয়োগ সম্পর্কিত সমন্বয়, 11. চালানি কারবারে প্রেরিত পণ্য সম্পর্কিত সমন্বয়। বহুবিধ সমন্বয় থাকতে পারে। এখন আমি একটা মূল অঙ্ক তুলে ধরছি। যেমন মূল অঙ্কে থাকে একটা রেয়া মিল থাকে, নিচে কিছু সমন্বয় দেওয়া থাকে এবং করণীয় থাকে: ক. বিশদ আয় বিবরণী তৈরি করো, খ. মালিকানা সত্ত্বে বিবরণী করো, গ. আর্থিক অবস্থার বিবরণী তৈরি করো। এখন আমি কিছু সৃজনশীল প্রশ্ন তুলে ধরছি। 1. প্রথম 2টি সমন্বয়ের দাবিদা দাখিলা দেখাও। 2. ফার্মের বিশদ আয় বিবরণী তৈরি করো। 3. আর্থিক বিবরণী তৈরি করো। 4. নিট মুনাফা 10,000 টাকা ধরে সমাপনী মূলধনের পরিমাণ নির্ণয় করো। 5. মালিকানা সত্ত্বের সমাপনী উদ্বৃত্ত 5,000 টাকা ধরে আর্থিক বিবরণী তৈরি করো। 6. স্থায়ী সম্পদের বই মূল্য নির্ধারণ করো। 7. কারবারের চলতি সম্পদের পরিমাণ নির্ণয় করো। 8. নিট মুনাফার পরিমাণ নির্ণয় করো। 9. মোট মুনাফার পরিমাণ নির্ণয় করো। 10. পরিচালন মুনাফার পরিমাণ নির্ণয় করো। 11. সম্পদের পরিমাণ নির্ণয় করো। 12. মোট স্থায়ী সম্পদের পরিমাণ নির্ণয় করো। 13. মোট বিনিয়োগের পরিমাণ নির্ণয় করো। 14. বিনিয়োগের সুদের পরিমাণ নির্ণয় করো। 15. মোট চলতি দায়ের পরিমাণ নির্ণয় করো। 16. মোট দীর্ঘমেয়াদী দায়ের পরিমাণ নির্ণয় করো। 17. মালিকানা সত্ত্বের বিবরণী নির্ণয় করো। 18. মোট দায়ের পরিমাণ নির্ণয় করো। 19. বিক্রয়ের পরিমাণ নির্ণয় করো। 20. নিট ক্রয়ের পরিমাণ নির্ণয় করো। 21. বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ নির্ণয় করো ইত্যাদি। আরও বহু ধরনের প্রশ্ন থাকতে পারে। তো সবাইকে ধন্যবাদ।